কেউ তাকায় না। গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। আমাদের ধোঁয়ায় অসুবিধা হচ্ছে, শরীরে ক্ষতি হচ্ছে, লাংসের ব্যাপক ক্ষতি হতে পারে। যে কোনো ধোঁয়া এটা তো এভাবে তৈরি হওয়া উচিত নয়। এটা অবশ্যই ভয়ঙ্কর। জেনারেলি মিথেন আর হাইড্রোজেন সালফাইড এই দুই ধরনের গ্যাস যখন বার্ন করা হয় তখন বেরোনোর সময় জেনারেলি অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এই ধরনের জিনিস হতে পারে। বের করতে হবে কারা লাগিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়, যেখানে এত লোক বসবাস করে লোকালয়ে ডাম্পিংটা একটু লোকালয় থেকে দূরে করা উচিত। এটা আগুন ধোঁয়া হওয়া মাত্র আমরা নিভিয়ে দিয়েছি। ফায়ার ব্রিগেড আছে কি করতে? এই যে ভাগাড় মানে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছে এই ভাগাড়, যা এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জের দক্ষিণ অংশের একটা বড় এলাকার মানুষের। কেন দক্ষিণ অংশ বলছি? মূলত দেবীনগর, বীরনগর এবং কলেজপাড়ার একটা অংশের মানুষ কিন্তু আজ বিষাক্ত এই ধোঁয়ার কবলে পড়েছেন। শুধু দেবীনগর বা বীরনগর বা কলেজপাড়াই কেন বলবো, পার্শ্ববর্তী বন্দর এলাকা, সেখানেও কিন্তু এই ধোঁয়ার প্রকোপ থেকে রেহাই পাচ্ছেন না মানুষ। আর এই ধোঁয়া তো বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তাই এই বাতাস যে কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে সেটা কেউ জানে না, না আপনি, না আমি, না প্রশাসক, না কোনো গবেষক। ঠিক যেন অনেকটা সেই জাদুঘরের গল্পের মতো, মানে কেউ কিছুই জানি না, কিন্তু আমরা যে কি পান করছি, মানে আমাদের ঘ্রাণেন্দ্রিয় দিয়ে কি ভেতরে যাচ্ছে সেটা আমরা কল্পনাতেও ভাবতে পারছি না। রায়গঞ্জ শহরের এই ডাম্পিং গ্রাউন্ড, যা কুলিক নদীর ধারে তৈরি করা হয়েছিল, এই যে নিচে যে লেখাটা যাচ্ছে না, যে মোহিতের ভুল বয়ে বেড়াচ্ছে সন্দীপ, মানে একটা সময় মোহিত সেনগুপ্ত তিনি যখন এই রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান ছিলেন, পুরসভার দায়িত্বে ছিলেন, অর্থাৎ কংগ্রেসের আমলেই কিন্তু এই ভাগাড় তৈরি হয়েছিল। এখানে প্রচুর ময়লা আবর্জনা ফেলা হতো এবং পরবর্তীকালে এই বর্তমান পুরসভা, পুর বোর্ড, তারা কিন্তু সেখানেই নোংরা আবর্জনা ফেলছে। আর তাতে তখন প্রশ্ন উঠেছিল কুলিক নদীর দূষণ নিয়ে। কুলিক নদী ধীরে ধীরে দূষিত হচ্ছে, দূষিত হবে আগামীতে এবং নাব্যতাও হারাতে পারে। এই প্লাস্টিক, ক্যারি ব্যাগ, নোংরা আবর্জনা, যাবতীয় যা কিছু নদীর
ঝাড়েই ফেলা হচ্ছে। কেন? এই নিয়ে একটা সময় পরিবেশবিদরাও সরব হয়েছিলেন। এলাকার যারা বাঁধের ধারে বসবাস করেন সেই সমস্ত মানুষরা, একেবারে নিম্নবিত্ত দুস্থ মানুষরা, তারাও কিন্তু একটা সময় প্রতিবাদ করেছিলেন। আখেরে তাতে কোনো ফল হয়নি। সেটা নিয়ে অনেক বিতর্ক ছড়িয়েছিল, অনেক জল অনেক দূর গড়িয়েছিল, আখেরে কোনো লাভ হয়নি। এই যে বক্তব্যগুলো শুনলেন প্রথমেই, তাতে পুর প্রশাসক সন্দীপবাবু তিনি কি বললেন, খবর পাওয়া মাত্রই ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে এবং ফায়ার সার্ভিস থেকে কিন্তু সেই আগুন নেভানোর কাজ হয়েছে। তাহলে আগুন লেগেছিল সেই কথা তিনি স্বীকার করে নিচ্ছেন। সন্দীপবাবু যেই কথাটা বললেন, নেভানো হয়ে গেছে রাতেই, সেই দৃশ্য কিন্তু কার্যত সকালে দেখা গেল অন্য চিত্র। মানে তিনি যা বলছেন তার উল্টোটা। ঠিক আপনি বন্দর শ্মশানঘাট থেকে বাঁধ বরাবর দক্ষিণ দিকে যাবেন। দক্ষিণ দিকে যখন যাচ্ছেন, সেই ডাম্পিং গ্রাউন্ডটা পার করে যে স্লুইস গেটটা আছে, সেই গেটের ওই চত্বরটা একটু আগে থেকেই কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। আজ সারাদিন সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। আর কী পরিমাণে সেই ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের ক্যামেরাতেই ধরা পড়েছে। তাহলে আগুন কোথায় নেভানো হলো, কিভাবে নিভল, কোথায় নিভেছে, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। অবশ্য এই ক্ষেত্রে একটা প্রশ্ন ওঠে যে এই যে এত নোংরা আবর্জনার স্তূপ যা জড়ো হয়ে আছে, সেগুলোকে মানে নষ্ট করার জন্য আগুন ধরানো হয়তো একটা পদ্ধতি, কিন্তু সেটা কি সঠিক পদ্ধতি? আজকে সত্যান্বেষীর এই পর্বে এই বিষাক্ত ধোঁয়া এবং তার পরিণতি এবং এই ব্যবস্থাটা কি সত্যি বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজ করা হচ্ছে, বা যদি কেউ বাইরের কেউ যদি লাগিয়ে থাকেন এই আগুন, তাহলে সেটার ক্ষেত্রে কি শুধু পুলিশের দায় এই কে আগুন লাগাচ্ছে তার পেছনে ছুটে বেড়ানো? পুরসভার এতজন কর্মী রয়েছেন, এত লোক রয়েছে, এতজন কোঅর্ডিনেটররা রয়েছেন, তারা কি কেউ একবারও দেখছেন না? কোঅর্ডিনেটরদেরও লোকরা রয়েছেন, তারাও কি কেউ দেখছেন না? এটা কিন্তু কারোর সঙ্গে শত্রুতা নয়। আমার সঙ্গে কারোর ব্যক্তিগত সম্পর্ক খারাপ হোক আমি চাই না, বা আমি সংবাদ মাধ্যম সত্যি কথা বলবে, সত্যান্বেষী সত্যি কথা বলবে, সেটা হয়তো অনেকের কারোর পছন্দ নাও হতে পারে। আমরা কথা বলি, আমি কথা বলি সাধারণ মানুষের সাথে। আজকে এই যে বিষাক্ত গ্যাস, বিষাক্ত ধোঁয়া, জানেন দেবীনগর, বিননগর, কলেজপাড়া, বন্দর এই চত্বরগুলোতে একটা বড় অংশের মানুষ এর দ্বারা প্রভাবিত হচ্ছেন। এর দ্বারা প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এর কারণে পুর প্রশাসক, যিনি যেই এলাকার প্রাক্তন কাউন্সিলর, তার ওয়ার্ডের মানুষ অনেকে হয়তো মুখ খুলতে চাইছেন না, মুখ খুলতে পারছেন না। তারা কিন্তু গল্পে গল্পে বলেছেন অনেকেই, যেই বিষাক্ত ধোঁয়া একেবারে সরাসরি চলে আসছে বিননগর এলাকায় এবং কলেজপাড়ার দিকে সেই ধোঁয়া যাচ্ছে। স্বাভাবিক, পশ্চিম দিক থেকে যখন হাওয়া পূর্ব দিকে যাচ্ছে, তখন তো সেই ধোঁয়া, সেই বিষাক্ত ধোঁয়া কোন দিকে যাচ্ছে আপনারা সবাই জানতেই পারবেন, সবাই বুঝেও গেলেন। তো তাতে কিন্তু প্রভাবিত হচ্ছেন তারই ওয়ার্ডের একাধিক মানুষজন। এর থেকে বড় বড় অসুখ ছড়াতে পারে। একদিকে হার্টের অসুখ, লাংসের অসুখ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে কিন্তু বলছেন গবেষকরা, চিকিৎসকরা। তাহলে এই মানুষগুলো যারা এই ধোঁয়া আমরা যারা ইনহেল করছি ভুলবশত, আমাদের প্রতি কি কোনো দায়বদ্ধতা নেই? মোহিতবাবুরাই হোক বা সন্দীপবাবুরাই হোক বা XYZ যেই হোক, কেন আগের পুরো বোর্ড এখানে ডাম্পিং গ্রাউন্ড করলো? আর কেনই বা বর্তমান পুরো বোর্ড, পরবর্তী পুরো বোর্ড বা বর্তমান প্রশাসক বোর্ড, তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? যদিও বা তাদের ভাগার, তাদের ডাম্পিং গ্রাউন্ড, তারা আগুন ধরাবেন না কি করবেন, তারা ময়লা কোথায় নিষ্কাশন করবেন, সেটা অবশ্যই তাদের ব্যাপার। আমরাও নাগরিক হিসেবে সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু দুর্গন্ধই তো সীমাবদ্ধ নয়। একটা নির্দিষ্ট অংশের মানুষ দুর্গন্ধে ভুগছিলেন, কিন্তু এবারে তো একটা বড় অংশের মানুষ এই বিষাক্ত ধোঁয়ার অধীনে চলে এলেন। কি বলবেন, কি করবেন?
সন্দীপবাবুরা, সেদিকে আমাদের নজর থাকবে, অবশ্যই থাকবে। আমরা প্রত্যেকেই নজর রাখব। ওই যে প্রথমেই বললাম, কারোর সঙ্গে শত্রুতা করবার জন্য কিন্তু এই ভিডিও নয়। এটা শুধুমাত্র সাধারণ মানুষের মানে সমস্যার বিষয় সবার সামনে তুলে ধরার জন্য। এই যে বিষাক্ত ধোঁয়া, এই ধোঁয়া থেকে কি কি অসুখ ছড়াতে পারে গবেষক চিকিৎসকরা তারা বলবেন। কিন্তু এই ধোঁয়া কেন প্রতি বছর দেখা যাচ্ছে? কেন প্রতি বছরই এই ধরনের অভিযোগ উঠছে পুরসভার বিরুদ্ধে? কেন পুরসভা একটা কথাতেই 7 খুন মাফ করে দিচ্ছে যে ফায়ার ব্রিগেড আছে, পুলিশ আছে? তাহলে আপনারা কি করছেন? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই থাকছে। এবারে এই যে ঘটনা, এই যে ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া, তাতে সাধারণ মানুষ কি বলছেন? একদম একেবারে নিম্নবিত্ত, গরিব, দুস্থ মানুষ, সেখান থেকে শুরু করে অধ্যাপক, শিক্ষক, এই ধরনের বিভিন্ন জনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। একটু প্রথমেই শোনাবো রায়গঞ্জের বাসিন্দারা কি বলছেন, দেখুন। আমাদের ধোয়ায় অসুবিধা হচ্ছে, শরীরে ক্ষতি হচ্ছে, বসবাস করা অসুবিধা, গন্ধ সহ্য করা যায় না, এই হচ্ছে মেইন। ধোয়া তো আছেই, ধোয়া ঘরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি কালকে সন্ধ্যার থেকে দেখলাম প্রচন্ড ধোঁয়াশা। দিনের বেলা তো বোঝা যায় না, সন্ধ্যা হলে বেশি বোঝা যায়, লাইট গুলো আবছা হয়ে যাচ্ছে। তো তখন আমি অনেককে জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপারে, কি জন্য? তখন জানলাম, শুনেছি যে ডাম্পিং যেখানে হয় আমাদের নোংরাগুলো, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আগুন ধরানোর আগে এগুলো ভাবা উচিত যে এখান থেকে যে বিষাক্ত গ্যাসগুলো বেরোয় আমাদের সবারই ক্ষেত্রেই ইনহেল করছে, আমাদের সবারই ক্ষতি হচ্ছে। সেই জন্যই পরিবেশবিদ সবাইকে আগিয়ে এসে দেখানো উচিত যে আমাদের এই ডাম্পিংটা যেন সব জনবসতি এলাকায় না করে একটা ফাঁকা জায়গায়, যেখানে জনবসতি নেই এরকম জায়গায় যদি এটা ডাম্পিং এর ব্যবস্থা করতো, সেখানে পুরালেও এটা অন্তত এই দূষণ থেকে মুক্ত হতাম আমরা। এটা প্রশাসনকে আগিয়ে আসতে হবে এই ব্যাপারে। রায়গঞ্জবাসী হিসেবে সাধারণ মানুষ কি, যারা এই ব্যাপারে যারা ডাম্পিং করছে বা যারা আগুন লাগাচ্ছে, তারাও তো ইমেল করছে। সুতরাং এটা সবাইকে ভাবতে হবে। পরিবেশের আগে আমাদের পরিবেশ, আমরা এমনি চারিদিকে পরিবেশের থেকে দূষিত হয়েই যাচ্ছি। এটা যেহেতু কৃত্রিম উপায়, এটা আমরা নিজেরা রক্ষা করতে পারবো, এটা ভাবা উচিত প্রশাসন। বলছে যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তারা থানায় যান না, সেটা তো প্রশাসনিক লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা তো তাদের বের করতে হবে কারা লাগিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়, যেখানে এত লোক বসবাস করে লোকালয়ের ডাম্পিংটা একটু লোকালয় থেকে একটু দূরে করা উচিত। বিষয়টিকে এটাও ভাবতে হবে। মানে কতটা ভয়ঙ্কর যে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু বলছেন, এই যে বৃদ্ধ বয়স্ক যার বক্তব্য শোনালাম, তিনি বলছেন কষ্ট হয়, সমস্যা হচ্ছে, দুর্গন্ধ, অন্যদিকে এই ধোঁয়া, মানে দ্বিমুখী একটা চাপের মধ্যে কিন্তু ওই এলাকার বাসিন্দারা, মানে তিনি একেবারেই ওই এলাকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। আর আরেকজন যিনি বক্তব্য দিলেন, তিনি হচ্ছেন অশোক দাস, মানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, শিক্ষিত সমাজের মানুষ। তিনি ঠিক কি বললেন আপনারা শুনলেন। মানে মানুষের, রায়গঞ্জের বাসিন্দাদের যে একটা তীব্র সমস্যা হচ্ছে এই ধোঁয়ার কারণে, একটা বিস্তীর্ণ এলাকার মানুষের, সেটা কিন্তু তাদের কথাতেই স্পষ্ট। কিন্তু এই ধোঁয়া থেকে কি কোনোভাবেই নিস্তার দেওয়া যায় না মানুষকে? সেই কোনো রাস্তা কি ভাবছেন প্রশাসনিক কর্তারা? সেই বিষয়ে কিন্তু এখন সত্যিই ভাবার সময় এসেছে। তবে এগুলো থেকে, এই ধোঁয়া থেকে কি কি অসুখ ছড়াতে পারে সেই বিষয়ে তো আপনাদের অবশ্যই জানাবো, দেখাবো চিকিৎসকরা কি বলেছেন, গবেষকরা কি বলেছেন। তবে তার আগে এই ধোঁয়ার প্রসঙ্গে আচমকা কি বলে ফেললেন
রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস একবার দেখুন। এটা আগুন ধোঁয়া হওয়া মাত্র আমরা নিভিয়ে দিয়েছি। ফায়ার ব্রিগেড আছে কি করতে? আমরা দেখা মাত্র তৎক্ষণাৎ আমি নিজে দেখেছি, আমাকে কোনো পাবলিক কমপ্লেন করেনি, কোনো পাবলিক আমাকে কমপ্লেন করেনি। আমার অল টাইম মোবাইল খোলা থাকে, আমি নিজে 11টা 20 মিনিটে দেখি, 11টা 20 মিনিটের পরে আমি ফায়ার ব্রিগেডকে জানাই, তারপরে আমি রায়গঞ্জ থানার আইসি সাহেবকে জানাই, এবং 12টার মধ্যে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ছবি এভিডেন্স আমার কাছে আছে। এবং রায়গঞ্জ থানার যিনি বর্তমানে আইসি সাহেব এসছেন, খুব তৎপর আইসি, তিনি আমাকে মেসেজ করে জানিয়েছেন যে আমি একটা কেসও লস করে মানে রেজ করে রাখবে, উনি একটা কেসও লিখিতভাবে রাখবেন। তার ফলে সুবিধা হবে, যারা এই আগুন লাগাচ্ছেন তাদেরকে কোনোদিন আইডেন্টিফাই করলে তাদের এগেস্টে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাই এতদিন আগুন লাগতো আর আগুন ফায়ার ব্রিগেড নেভাতো, এই ছিল খেলা। এ খেলা এবার বন্ধ হয়ে যাবে, এ খেলা আর থাকবে না। এবার যে আগুন লাগাবেন তাকে হি উইল বি পানিশড। হ্যাঁ, এই যে রাস্তার একটা ছবি দেখছেন, যেখানে কিন্তু দেখা যাচ্ছে পুরো রাস্তাটা আচমকা কুয়াশায় ভরে গিয়েছে। এটা দেবীনগর কালীবাড়ি এলাকার ছবি। মানে হঠাৎ করে রায়গঞ্জের একটা অংশে এতটাই ঠান্ডা পড়ে গেল, কুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আর আরেকটা অংশে কিন্তু কোনো কুয়াশা নেই, শীতেরও কোনো বালাই নেই। এটা কি আজব দেশ? মোটেই না। এটার মূল কারণ এটা কিন্তু কোনো কুয়াশা নয়, এটা ধোঁয়াশা। আর এই যে সন্দীপবাবু বললেন না 11টা 20 নাগাদ তিনি জানতে পেরেছেন, দেখা মাত্রই পুলিশকে ফোন করেছেন, দমকলকে ফোন করেছেন। এটা রাত 11টার কথা যদি উনি বলে থাকেন তাহলে, বা রাত 11টা 20 কথা যদি উনি বলে থাকেন, তারপরেও কিন্তু বেশ অনেক রাত পর্যন্ত এই ধোঁয়াশা দেখা গিয়েছে। স্বাভাবিক। তারপরে যদি নেভানো হয়ে থাকে, ধোঁয়া হয়তো আকাশে ছড়িয়েছিল, সেটা দেখা গিয়েছে। এটা রীতিমতো সামাজিক মাধ্যমে অনেকেই ছবি পোস্ট করেছেন, এই ছবি আমাদের হাতে এসেছে। তো যাই হোক, সেটা না হয় গত রাতের ঘটনা, তারপরে অনেক হাওয়া পূর্ব থেকে পশ্চিমে গেছে বা পশ্চিম থেকে উত্তরে গেছে, অনেক কিছুই গেছে। আজ দুপুর 1:30-2 সময় এই ধোঁয়া দেখা গেল কেন? তার মানে কি কোথাও কোনো গাফিলতি আছে? তার মানে কি এটা অন্যের ঘাড়ে দায় চাপানোর একটা প্রচেষ্টা চলছে? এই ধরনের তো প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। কারণ এই যে ধোঁয়া, যে দিনের বেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটা রাতের ছবি আর একটা দিনের ছবি, আজ দুপুরের ছবি। এটা গত রাতের ছবি, যেটা রাস্তায় ধোঁয়াশায় ভর্তি, ধোঁয়াশায় ভরা, আর আরেকটা আজ দুপুরের ছবি। সেই দুপুরের ভিডিওতে দেখা যাচ্ছে যে এখনও আগুন কিন্তু জ্বলছে। কেউ হয়তো বলবেন, ওনারা হয়তো বলবেন যে কেউ আগুন লাগিয়েছে, কিন্তু আগুন যদি কেউ লাগিয়ে দেয় এতটা ধোঁয়া হলো কিভাবে? আর লাগানো হলে, তাহলে যদি নেভানোই হয়, তাহলে এতক্ষণ পর্যন্ত কেন ধোঁয়া থাকছে? আর এতটা পরিমাণে কেন ধোঁয়া থাকছে? সেই ক্ষেত্রে পরের দিনও কেন বোঝানো হলো না, আগুন নেভানোর চেষ্টা চললো না? সেই এলাকার মানুষগুলো তো অসুস্থ হচ্ছে। পাশাপাশি যেখানে যেখানে এই ধোঁয়া যাচ্ছে, সেখানে সেখানে কিন্তু মানুষ অসুস্থ হতে যাচ্ছে। মানে এই মিথেন গ্যাস বা আরও অনেক গ্যাস বা বিষাক্ত গ্যাস, সেগুলো কিন্তু মানুষের মধ্যে রোগ, অসুখ, জীবাণু, নানা কিছু ছড়াতে যাচ্ছে। তাহলে এর দায় কে নেবে? এই মানুষের কথা কারা ভাববে আর কবে ভাববে? এই প্রশ্ন থাকছে। কারণ আগের পুর বোর্ড বা বর্তমান পুর বোর্ড বা প্রশাসক বোর্ড কেউ কি তাহলে ভাবলো না মানুষের কথা? আশা রাখবো
প্রত্যেকেই আগামীতে মানুষের কথা ভাববেন, মানুষের কথা ভেবে সাংবাদিকদের সামনে সঠিক প্রশ্নের সঠিক জবাবটা দেবেন। কোনো গোল গোল উত্তর আমরা চাই না। যদি সত্যি নেভানো হয়ে থাকে, প্রচেষ্টা হয়ে থাকে, সেটাও বলবেন। কারণ আমাদের কাছে দেখা যাচ্ছে যে পরের দিনও আগুন জ্বলছে। সেই ক্ষেত্রে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? যদি হয়েই থাকে, হতেই পারে কেউ জ্বালিয়ে দিতে পারে, কোনো দুষ্কৃতির কার্যকলাপ হতে পারে, বা নিজেরাও কোনো কারণে জ্বালিয়ে থাকতে পারে। তো সবটাই তো একটা পদ্ধতি থাকবে। যদি নিজেরাই চালান তাহলে সেই ক্ষেত্রে কী পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু আমাদের ক্যামেরার সামনে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এবং এর থেকে যে কি কি রোগ হতে পারে সেটা হয়তো আমরা অনেকেই কল্পনা করতে পারছি না এখনও। তাই এখন দেখাবো রায়গঞ্জের একজন স্বনামধন্য চিকিৎসক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক অধ্যাপক, তিনি কি বললেন। দেখুন ডাক্তার বিদ্যুৎ ব্যানার্জি কি বলছেন। এটা শুনলাম, কিন্তু এই ধোঁয়া থেকে যেটা হয় লাংসের ব্যাপক ক্ষতি হতে পারে। যে কোনো ধোঁয়া, এটা তো এভাবে তৈরি হওয়া উচিত নয়। আর যেটা আবর্জনা, আগুন দিয়ে পোড়ানোটা বৈজ্ঞানিক নিয়মও নয়। তার জন্য বিধিবদ্ধ ব্যবস্থা আছে, সেগুলোই করা উচিত। এতে শরীরের ক্ষতি হবে, চোখের ক্ষতি, লাংসের ক্ষতি, এগুলো হতে পারে। কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে? যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের বেড়ে যাবে, শিশুদের হচ্ছে সর্দি কাশি, এগুলো বেড়ে যেতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু সবার আগে উল্লেখ করলেন এই চিকিৎসক। মানে ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হতে চলেছে রায়গঞ্জের একটা বড় অংশের মানুষ, তারা কিন্তু আক্রান্ত হতে চলেছেন, এই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তবে এই যে ডাম্পিং গ্রাউন্ডের যে ধোঁয়া, তা থেকে কী কী অসুখ ছড়াতে পারে খানিকটা বললেন কিন্তু এই চিকিৎসক। তবে এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই পরিবেশবিদরা তারাও কিন্তু সরব হয়েছেন, বিশেষ করে যারা গবেষকরা রয়েছেন, যারা গবেষণা করছেন এই সমস্ত বিষয় নিয়ে, যারা মাইক্রোবায়োলজি হোক বা ভূগোল সংক্রান্ত হোক বা পরিবেশ সংক্রান্ত হোক, এই সমস্ত বিষয় নিয়ে যারা আমাদের নতুন নতুন আপডেট দিচ্ছেন, নতুন কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন, তারাও কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারাও বলছেন বিপদ আসন্ন, যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে আরও ভয়ঙ্কর বিপদ কিছু না কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে শোনাবো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গবেষকের বক্তব্য। তিনি কি বললেন, আশা করি তিনি যতটা ডিটেলে বলেছেন সেটা সবাই বুঝে যাবেন যে তিনি কি বললেন, কতটা ভয়ঙ্কর কথা বললেন এই বিষয়টি নিয়ে। দেখুন, এখান থেকে হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন এরকমের গ্যাস বেরোতে পারে, যেটা আপনার ব্রঙ্কাইটিস, হ্যাঁ, দেন ধরুন কি বলবো, ব্রঙ্কাইটিস হতে পারে, ওখান থেকে আপনার লাং ক্যান্সার হতে পারে, বিভিন্ন চোখে ইরিটেশন হতে পারে, এইসব বিভিন্ন ব্যাপার হতে পারে এর মধ্যে। হ্যাঁ, এটা প্রপার ওয়েতে যদি জ্বালাতো তাহলে ভালো হয় আমার মনে হয়। নাহলে বাইরে বেরোতে হলে মাস্ক পরে বেরোতে হবে। যদি আমার একিউআই ইন্ডেক্স এটা মেজার করে বেরোতে হবে। এরকম অনেক মানে অ্যাপস আছে, যে অ্যাপস এর মধ্যে আমরা একিউ ইন্ডেক্স দেখতে পারি। ওই অ্যাপ থেকে একিউ ইন্ডেক্স দেখে আপনাকে নিজের রুটিন রিশেডিউল করতে হতে পারে, হয়তো পরিবেশন অনেকটাই ভয়ঙ্কর। অনেক পার্টিকুলার ম্যাটেরিয়াল থাকে 2.5 বা পার্টিকুলার ম্যাটেরিয়াল 10, যারা ডিরেক্টলি লাংস থেকে ব্লাড স্ট্রিমে চলে আসে। এটা কিন্তু আরো বেশি ভয়াবহ হতে পারে। বলবো যদি এরকম দূষণ হয়ে থাকে, পলিউশন যদি চারদিকে ছড়িয়ে যায়, আমাদেরকে তো মাস্ক পরে বেরোনো উচিত। ওনারা একটু ভালো যদি কাউকে, যারা মানে এনভায়রনমেন্টালিস্ট আছে, ওদের সঙ্গে পরামর্শ করে কিভাবে এটাকে আরো বেশি প্রপার ওয়েতে জ্বালাতে পারে বা কোথায় জ্বালালে ভালো হয়, এটা মনে যদি একটু ওনারা যদি একটু কনসাল্ট করে, আমার মনে হয় বেশি ভালো হয়।
এতক্ষণে নিশ্চয়ই সবটা আপনাদের কাছে পরিষ্কার, কি থেকে কি হচ্ছে। তবে এর পেছনে তো একটা নিশ্চয়ই কোনো না কোনো ভুল রয়েছে, কারোর না কারোর ভুল রয়েছে। ভুলটা কোথায় সেটা না খুঁজে এই ভুলের সমাধান আমরা চাই। বাদ দিচ্ছি, আমি কোনো ভুলের কথা বলছি না, সমস্যা তৈরি হচ্ছে কার না, একেবারে সাধারণ মানুষের, আমার আপনার একেবারে সাধারণ নাগরিকদের সমস্যা। আর এই নাগরিকদের সমস্যা মেটানোর জন্যই কিন্তু পদাসীন রয়েছেন প্রশাসকরা, যারা আমরা যাদের ভরসা করতে পারি যে তারা আমাদের কথা শুনবেন, আমাদের কথা ভাববেন। এখনো সময় আছে, এখনো হয়তো বড় কোনো বিপদ হয়ে যায়নি। এই যে একটা পরমাণু বিস্ফোরণ হলে যে সমস্ত রেডিয়েশনের প্রভাব এই যে ব্যাপারগুলো আমরা শুনি না, গবেষকরা কিন্তু বলছেন এই গ্যাস বা এই ধোঁয়া সেই সমস্ত জিনিসের থেকে কোনো অংশে কম নয়। যারা পাশে দাঁড়িয়ে ধূমপান করলে পাশে থাকা লোকের সমস্যা হয়, যেমন প্রতিবাদ করেন, ঠিক এই ধোঁয়াও কিন্তু মিথেন, কার্বন মনোক্সাইড সহ আরও অনেক বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ, যা অত্যন্ত ভারী হয়ে রাতের আকাশে দেখা দিচ্ছে। দিনের বেলা সূর্যের আলোয় হয়তো আমরা সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা সেই শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছি তখন সেই গ্যাসগুলো আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে আর কত বড় ক্ষতি করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা যে আরও কত বড় একটা অভিশাপ বা সমস্যার, সেটা কিন্তু আর বলে বোঝাতে হবে না। কারণ বৃদ্ধ থেকে শিশুরা প্রত্যেকেই কিন্তু এই ধোঁয়ার কবলে পড়েছি আমরা। তাই রায়গঞ্জবাসীর কথা নিশ্চয়ই ভাববেন আমাদের যারা দায়িত্বে রয়েছেন, দেখভালের যারা দায়িত্বে রয়েছেন তারা, যাদের আমরা দায়িত্ব দিয়েছি তারা। তাই আশা করব শুধুমাত্র কথার কথা নয়, মানুষের কথা এবার ভাবার সময় এসেছে। তাই মানুষের কথা ভাববেন প্রত্যেকেই। এই ঘটনার জন্য আমাকে দায়ী করবেন না বা আমাকে নিয়ে কোনো রকম খারাপ ইঙ্গিত করবেন না। একবার মানুষের কথা ভাবুন। আমি মানুষের কথা তুলে ধরেছি, মানুষের সমস্যার কথা তুলে ধরছি। তাই সত্যান্বেষীর এই প্রশ্ন একটা থাকলো আপনাদের সামনে যে সব দায় কি শুধু পুলিশের? কেন শুধু পুলিশকেই দায়িত্ব নিতে হবে চোর ধরার পাশাপাশি, কোনো ক্রাইম কমানোর পাশাপাশি কে আগুন ধরাচ্ছে, কে ডাম্পিং গ্রাউন্ডে ধোঁয়া ছড়াচ্ছে, বা এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন নেভানোর জন্য সব সময় কি দমকল ওখানে বসে থাকবে? কারোর কি কোনো দায়বদ্ধতা নেই? আর কারোর কি কোনো দায়িত্ব নেই? আপনি আমি সাধারণ মানুষ, আমরাও তো আছি। শুধু কি সবসময় পুরসভাকে দুষলেই হবে? তাও তো না। যদি এই ধরনের কোনো ঘটনা যদি আমাদের নজরে আসে, অবশ্যই পুরসভা বা প্রশাসনে যারা রয়েছেন প্রত্যেককে জানানো কিন্তু আমাদেরও নাগরিক হিসেবে কর্তব্য। তাই আগামীতে একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ, আমরা যাতে অক্সিজেন নিয়ে বাঁচতে পারি, সেই রাস্তা আরও মসৃণ হবে, সেই রাস্তার দিকে, সেই পথের দিকেই আমরা হাঁটব, সেই শুভকামনা রাখছি, সেই আশা রাখছে আজ সত্যান্বেষী। এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ,